মাসখানেক আগে একবার মিনিট কয়েকের জন্য শিশুকে একলা রেখে যায় ধাইমা। সেই সময় যন্ত্রণায় কাঁকিয়ে উঠে ছেলেটা। শুনে দৌড়ে যায় নার্স। গিয়ে দেখে ভদ্রমহিলা যেন নিজের ছেলের উপর ঝুঁকে ঘাড়ে কামড় বসাচ্ছে। ঘাড়ে একটা ছোট ক্ষতও দেখা গেল। দরদর করে রক্ত পড়ছে ক্ষত দিয়ে। ভীষণ ঘাবড়ে গিয়ে ছেলের বাবাকে ঘটনাটা বলতে গিয়েছিল নার্স, কিন্তু কাকুতি মিনতি করে তাকে আটকান ছেলের মা। নমস্কার, আমি প্রীতম। বং ভুতুরে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য রয়েছে স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ সাসেক্স ভ্যাম্পায়ার। গল্পের সূত্রধর আমি প্রীতম। গল্পের সমগ্র নির্দেশনায় নির্মাল্য। শার্লক হোমসের চরিত্রে শাগ্নি, অন্যান্য চরিত্রে রুবিনা, সায়ন্তী, অমিত, দর্শ এবং নির্মাল্য। গল্পে প্রবেশের আগে এটুকুই বলবো যে আমাদের উপস্থাপনাটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। শুধু শুনে আমাদের একা ছেড়ে চলে যাবেন না, এতে আগামী দিনের জন্য মনোবল পাবো আমরা সবাই। চলুন তাহলে শোনা যাক আজকের গল্প, স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ সাসেক্স ভ্যাম্পায়ার। ডাকের চিঠিটা খুঁটিয়ে পড়ল হোমস। তারপর হেসে উঠল খুব খুব করে। শুকনো এই হাসি ওর কাছে জোর হাসির কাছাকাছি। টুকরো করে টোকা মেরে চিঠিখানা ছুঁড়ে দিল আমার দিকে। বলল, এগাল আর সেকাল, বাস্তব আর দুর্বার কল্পনার অদ্ভুত জগা খিচুড়ি, এইটাই বোধহয় চূড়ান্ত সীমা। ওয়াটসন, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? আমি পড়লাম 46 ওল্ড জুরি, 19শে নভেম্বর। বিষয় ভ্যাম্পায়ার। মহাশয়, মিনসিং লেনের চায়ের দালাল ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসন আমাদের একজন মক্কেল। ভ্যাম্পায়ার সম্বন্ধে উনি খোঁজ খবর করেছেন আমাদের কাছে। যেহেতু আমরা অলক বজা নিয়ে কারবার করি, মিস্টার ফার্গুসনকে বলেছি আপনার সঙ্গে দেখা করতে। মাটিলডা ব্রিগাসের কেসে আপনার সাফল্য আমরা ভুলি। আপনার বিশ্বস্ত EJCর পক্ষে মরিস অ্যান্ড ডড। ওয়াটসন, মার্টিলোভা ব্রিগস কিন্তু কোনো মহিলার নাম নয়। ইট ইজ এ শিপ। সুমাত্রায় দানব ইঁদুরের সঙ্গে জড়িত এই জাহাজের আশ্চর্য কাহিনী দুনিয়ার সামনে হাজির করার সময় এখনো হয়নি। কিন্তু ভ্যাম্পায়ার কি আমাদের আওতায় আসে? অবশ্য একেবারে নিষ্কর্মা হয়ে বসে থাকার চেয়ে কিছু একটা নিয়ে মাথাটাকে খেলানো মন্দ নয়। গ্রিমভাইয়ের উপকথা নিয়ে শেষকালে তদন্ত করতে হবে ভাবিনি। ভি ভলেন্টে হাত বাড়িয়ে নামাও তো। ইংরেজি ভি চিহ্নিত বিরাট আয়তনের নির্দেশিকা গ্রন্থটি নামিয়ে আনলাম তার থেকে। এই গ্রন্থে আছে ওর সারা জীবনের সঞ্চিত বহু তথ্য এবং পুরানো মামলার বৃত্তান্ত। গ্লোরিয়া স্কটের সমুদ্রযাত্রা, খুব বাজে তদন্ত, এই নিয়ে ফলাও করে একটা গল্প তুমি লিখেছিলে ওয়াটসন। অভিনন্দন জানাতে কিন্তু পারিনি। জালিয়াত ভিক্টর লেঞ্চ, বিষধর গিরগিটি একেবারে। কেসটা সত্যি অত্যাশ্চর্য। সার্কাস বালা ভিক্টোরিয়া, ভ্যান্ডার ভিল্ট আর একম্যান, ভাইপার ভোগাস, হ্যামারস্মিথের বিষয়। এই তো খাসা নির্দেশিকাই বটে। এ বইকে টেক্কা মারতে তুমি পারবে না ওয়াটসন। যত পুরনো হচ্ছে তত দাম বাড়ছে। শোনো, হাঙ্গেরিতে ভ্যাম্পায়ারের উৎপাত। এই দেখো, আবার ট্রান্সিলভানিয়ায় ভ্যাম্পায়ারের দৌরাত্ম্য। সাগ্রহে পাতা উল্টে পড়ে গেল হোমস। কিছুক্ষণ পরেই অবশ্য নিরাশ হয়ে দমাস করে নামিয়ে রাখল প্রকাণ্ড বইখানা। রাবিশ! হৃৎপিণ্ডে কাঠের গোঁজ ঠুকে যাদের কফিনে ঠেকিয়ে রাখতে হয়, তাদের সঙ্গে আবার কারবার কিসের? রাবিশ! ফাকলামির একটা সীমা আছে। ভ্যাম্পায়ার মানেই যে কেবল জ্যান্ত মরা তা তো নয়। জলজ্যান্ত মানুষরাও রক্ত শুষে খায়। আমি তো জানি যৌবনকে টিকিয়ে রাখার জন্য এককালে কম বয়সীদের রক্তপান করা হতো।
সেরকম কিংবদন্তিও এ বইতে আছে ওয়াটসন, কিন্তু তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার আছে কি? আমরা নিরেট বাস্তব নিয়ে দিব্যি খাড়া আছি, ভূত প্রেতকে কাছে ঘেঁষতে দেব না। মিস্টার ফার্গুসন, এ কেস নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এ চিঠিখানা বোধহয় উনিই লিখেছেন। লেটস সি, কিসের উদ্বেগে মরছেন ছটফটিয়ে। প্রথম চিঠি নিয়ে তন্ময় হয়েছিল বলেই আরেকখানা লম্বা লিফাফার দিকে এতক্ষণ নজর দেয়নি হোমস। এবার তুলে নিল, পড়তে শুরু করলো পরম কৌতুকে। কিন্তু কিছুক্ষণ পরেই মুখের পরতে পরতে জাগ্রত হলো অপরিসীম আগ্রহ আর কৌতূহল। পড়া শেষ করে 2 আঙুলে চিঠিখানা ঝুলিয়ে ধ্যানস্থ হয়ে রইল কিছুক্ষণ। তারপরেই যেন ঘুম থেকে ধর মরিয়ে জেগে উঠে বলল, চিজম্যানস ল্যাম্বালি। ল্যাম্বালি জায়গাটা কোথায় ওয়াটসন? সাসেক্স, হর্সম্যানের দক্ষিণে। খুব দূরে নয় তাহলে। চিজম্যানস কোথায়? কয়েকশো বছর আগে ওই নামে যিনি ওখানে একগাদা বাড়িঘর তৈরি করে গিয়েছিলেন, তার নামেই জায়গাটার নাম হয়েছে চিজম্যানস। বাড়িগুলো এখনো আছে, আমি চিনি। রাইট। খুব একটা আগ্রহ না দেখিয়ে বলল হোমস। আসলে নিজে যে খবর জানে না তা চট করে জেনে নিয়ে মগজের ভাড়ারে জমিয়ে রেখে খবর দাদাকে খুব একটা আমল না দেওয়া ওর একটা স্বভাব। হোমস বলল, চিজম্যানস এর ল্যাম্বালি সম্পর্কে আরও খবর সংগ্রহ করা যাবে এখন। চিঠিখানা রবার্ট ফার্গুসন লিখেছেন। উনি তো বলেইছেন চেনেন তোমাকে। আমাকে? পড়েই দেখো। পড়লাম চিঠিটা। প্রিয় মিস্টার হোমস, আমার উকিল আপনার সঙ্গে আমাকে দেখা করতে সুপারিশ করেছেন। বিষয়টা অসাধারণ, আলোচনা করাটাও মুশকিলের ব্যাপার। আমার এক বন্ধুর হয়ে চিঠি আমি লিখছি। সমস্যাটা তাঁরই। বছর 5 আগে তিনি এক পেরুভিয়ান মহিলাকে বিয়ে করেন। ভদ্রমহিলার বাবা একজন পেরুভিয়ান কারবারি। আলাপ হয়েছিল নাইট্রেট আমদানি করার সময়ে। ভদ্রমহিলা ডাকসাইটে সুন্দরী, কিন্তু ভিন দেশের ভিনধর্মী মেয়ে বলেই স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধান গড়ে উঠেছে এই কবছরে। ভদ্রলোকও এখন পস্তাচ্ছেন। ভালোবাসায় বলা বাহুল্য ভাটা পড়েছে। মহিলাটি কিন্তু প্রকৃতই পতিভক্ত, অথচ তাঁর চরিত্রের কয়েকটি দিক স্বামীর কাছে অনাবিষ্কৃত থেকে যাওয়ার ফলে ভদ্রলোকের মনোবেদনা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এবার যে বিষয় নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই তাই নিয়ে বলা যায়। এই চিঠি শুধু একটু সূচনা। পড়বার পর আপনি চিন্তা করবেন কেসটা নেবেন কিনা। ভদ্রমহিলা খুবই নরম স্বভাবা, মিষ্টি মনের মেয়ে, অথচ এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলছেন যা তার চরিত্রের ঠিক উল্টো। ভদ্রলোক বিয়ে করেছেন 2 বার। প্রথম পক্ষের এক ছেলে বর্তমান, 15 বছর বয়স ছেলেটার। দেখলেই ভালোবাসতে ইচ্ছে যায়, এত মিষ্টি স্বভাব। ছেলেবেলায় একটা দুর্ঘটনার ফলে একটু জখম হয়েছিল। 2 বার এই ছেলের উপর চড়াও হয়েছিলেন সৎমা। একবার লাঠি দিয়ে এমন পিটিয়েছিলেন যে তার হাতে কালশিটে পড়ে যায়। নিজের বছরখানেক বয়সের ছেলের সঙ্গে ভদ্রমহিলা যে কাণ্ড করেছেন সে তুলনায় সৎ ছেলের উপর হামলাবাজি কিছুই না। মাসখানেক আগে একবার মিনিট কয়েকের জন্য শিশুকে একলা রেখে যায় ধাইমা। সেই সময় যন্ত্রণায় কাকিয়ে উঠে ছেলেটা। শুনে দৌড়ে যায় নার্স। গিয়ে দেখে ভদ্রমহিলা যেন নিজের ছেলের উপর ঝুঁকে ঘাড়ে কামড় বসাচ্ছে। ঘাড়ে একটা ছোট ক্ষতও দেখা গেল। দরদর করে রক্ত পড়ছে ক্ষত দিয়ে। ভীষণ ঘাবড়ে গিয়ে ছেলের বাবাকে ঘটনাটা বলতে গিয়েছিল নার্স, কিন্তু কাকুতি মিনতি করে তাকে আটকান ছেলের মা। এমনকি মুখ বন্ধ রাখার জন্য কড়কড়ে 5টা পাউন্ড পর্যন্ত ঘুষ দেন। ব্যাপারটা সেখানেই ধামা চাপা পড়ে। ভদ্রমহিলা বলেননি কেন এমন কামড়াচ্ছিলেন নিজের ছেলেকে। নার্স কিন্তু ভুলতে পারল না সেই ভয়ঙ্কর দৃশ্য। চোখে চোখে রাখলো ছেলেকে। স্পষ্ট বুঝল ছেলের মাও যেন চোখে চোখে রাখছে নার্সকে। তার একটু সরে যাওয়া আর ছেলেকে নিরিবিলিতে একলা পাওয়ার সুযোগ খুঁজছে। দিনরাত নার্স আগলে রাখলো ছেলেকে। দিনরাত ছেলের মা খড় নজরে রাখলো নার্সকে। যেন মেষ শাবককে একলা পাওয়ার তালে ঘুরছে ক্ষুধার্ত নেকড়ে।
উপমাটা অবিশ্বাস্য, কিন্তু হেসে উড়িয়ে দেবেন না। একটি শিশুর জীবন আর একজন ভদ্রলোকের মানসিক সুস্থতা নির্ভর করছে এর উপর। তারপর এলো সেই ভয়ানক দিনটি, যেদিন স্বামীর কাছে আর কোনো ব্যাপারই গোপন করা গেল না। স্নায়ুর উপর দিবানিশি এই নিপীড়ন নার্স আর সহ্য করতে পারল না, ভেঙে পড়ল। মুক্ত কণ্ঠে সব স্বীকার করলো ছেলের বাবার কাছে। শুনে বিশ্বাস করলেন না ভদ্রলোক, যেমন বিশ্বাস করছেন না আপনি। সৎ ছেলের উপর হামলাবাজি করা ছাড়া ভদ্রমহিলার মিষ্টি চরিত্রে কোনরূপ কদর্যতা এবং বৈশাচিকতা কল্পনাও করা যায় না। মণিবাণী সম্পর্কে এসব কুৎসার জন্য নার্সকে যেই ধমকাতে শুরু করেছেন ভদ্রলোক, ঠিক সেই সময় তীব্র যন্ত্রণায় কাঁকিয়ে উঠল শিশুপুত্র। নার্সারিতে দৌড়ে গেলেন দুজন। মিস্টার হোমস, কল্পনা করুন ভদ্রলোকের তখনকার মনের অবস্থা। যখন তিনি সচক্ষে দেখলেন ছোট খাটের উপর হেঁট হয়ে বসে ছেলের ঘাড় কামড়ে ধরে রয়েছেন তার স্ত্রী, দেখলেন রক্তে মাখামাখি হয়ে রয়েছে ছেলের ঘাড় আর বিছানার চাদর। বিষম আতঙ্কে বিকট চেঁচিয়ে স্ত্রীর মুখ চেপে ধরে আলোর দিকে ঘুরিয়ে দিতেই দেখলেন রক্ত লেপে রয়েছে দুই ঠোঁটে। না, কোনো সন্দেহই নেই আর, নিজের ছেলের রক্তপান করছিলেন ভদ্রমহিলা। এই ব্যাপার। ভদ্রমহিলা এখন নিজের ঘরে অন্তরীণ। কেন এমন করতে গেলেন তা বলেননি। ভদ্রলোক উন্মত্ত প্রায়। ভ্যাম্পায়ার সম্পর্কে কিছুই তিনি জানেন না, আমিও জানি না। আগে ভাবতাম এসব বিদেশি গাল গল্প, এখন তো দেখছি খাস ইংল্যান্ডের মাটিতেই এ কাণ্ড করছে। বিষয়টা নিয়ে সাক্ষাতে আলোচনা করতে চাই। আপনার অসামান্য ক্ষমতা যদি প্রয়োগ করতে চান, বিকৃত বুদ্ধি এক ভদ্রলোকের উপকার করতে চান, দয়া করে ফার্গুসন ল্যাম্বারলি এই ঠিকানায় টেলিগ্রাম করে দিন। 10টার মধ্যেই আপনার ঘরে পৌঁছে যাব। আপনার বিশ্বস্ত রবার্ট ফার্গুসন। পুনশ্চ আপনার বন্ধু ওয়াটসন ব্ল্যাক হিতে যখন রাগবি খেলতেন, আমি তখন রিচমন্ডের তরফে 3 কোয়ার্টারে ছিলাম। ব্যক্তিগত পরিচয় হিসেবে শুধু এটুকুই বলা যায়। আমি চিঠি রেখে বললাম, চিনি বই কি ফার্গুসনকে? বব ফার্গুসন, তাই তো? ওই রিচমন্ডে অমন দুধে 3 কোয়ার্টার ছিল না। দিলদরিয়া মানুষ, বন্ধুর সমস্যায় এত উদ্বেগ ওকেই মানায়। চিন্তাকুটির ললাটে আমার দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে হোমস বলল, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে ওয়াটসন। টেলিগ্রামটা লিখে ফেলো। লেখো, অ্যাকসেপ্টিং ইউর কেস। ইয়োর কেস? তা নয় তো কি, আমাদের এই এজেন্সি যে দুর্বল মনেদের জন্য নয়, প্রথমেই তা বুঝিয়ে দেওয়া দরকার। এ কেস তার নিজের। ফার্গুসন এলো ঠিক 10টার সময়। এককালে সেই বিরাট আকায় খেলোয়াড় চেহারা হার নেই, দোষে গেছে সব। চুল পাতলা হয়ে এসেছে, কাঁধ গোল হয়ে ঝুলে পড়েছে। এককালের দুর্দান্ত খেলোয়াড়দের এই চেহারা দেখলে কষ্ট হয়। আমার তো মনে হলো আমাকে দেখেও একই ভাবের উদয় হলো ফার্গুসনের মনের মধ্যে। বলেও ফেললো আগের মতোই গম্ভীর ভরাট আন্তরিক গলায়, হ্যালো ওয়াটসন। ওল্ড ডিয়ার পার্কে দড়ির উপর ভিড়ের মধ্যে যে ওয়াটসনকে ছুঁড়ে দিয়েছিলাম, দেখছি সে ওয়াটসন তুমি আর নও। আমিও পাল্টেছি। বিশেষ করে গত 2-3 দিনের মধ্যে হঠাৎ বয়সটা যেন বেশ খানিকটা বাড়িয়ে ফেলেছি। মিস্টার হোমস, আপনার চিঠি পড়ে বুঝলাম কেসটা যে আমারই তা আপনি ধরে ফেলেছেন। সোজাসুজি কথা বলাই ভালো। কথাটা ঠিক, কিন্তু কি জানেন, আমি যে কি করব তাই ভেবে পাচ্ছি না। আমার স্ত্রী আমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। তাকে যেমন আগলাতে চাই, বাচ্চা দুটোকেও তেমনি আগলাতে চাই। বলুন, এই পরিস্থিতিতে কি করা উচিত আমার? কি মনে হয় আপনার? মাথার রোগ, পাগলামি, রক্তের দোষ? এরকম কেস আগে কখনো হাতে পেয়েছেন? বলুন মিস্টার হোমস, বলুন, আমাকে গাইড করুন, পরামর্শ দিন। আমার মাথার একদম ঠিক নেই। আগে বসুন, যা বলি তা সোজা জবাব দিন। বুদ্ধিশুদ্ধি আমারও গুলিয়ে গেছে। প্রথমেই বলুন, স্ত্রী কি এখনো ছেলেদের কাছে আছে? না। ভয়ঙ্কর সেই দৃশ্য সচক্ষে দেখবার পর পাগলের মতো তাকে বারবার জিজ্ঞেস করেছি এই কাজ সে কেন করতে গেল।
কেন কেন ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে কিরকম ভাবে যেন চেয়ে রইল সে। একটা কথারও জবাব দিলে না। সে যে আমাকে বড় ভালোবাসে মিস্টার হোমস, সমস্ত অন্তর দিয়ে উন্মাদিনীর মতোই ভালোবাসে। তারপরেই সে ছুটে গেল নিজের ঘরে, খিল তুলে দিল ভেতর থেকে। আমার সঙ্গে দেখা পর্যন্ত করতে চাইছে না আর। ওর বাপের বাড়ির একজন ঝি আছে, টলারেস তার নাম। ঝি না বলে বান্ধবী বলা উচিত। খাবার দাবার সেই ভেতরে নিয়ে যায়। যাক, ছেলে দুটো তাহলে বিপদের মধ্যে আর নেই। নার্স ম্যাশন দিব্যি করে বলেছেন বাচ্চাকে 1 সেকেন্ডের জন্য আর চোখের আড়াল করবে না। অস্বস্তি হচ্ছে কেবল জ্যাকের জন্যে, আমার বড় ছেলে। এর আগে দুবার তাকে মারধর করেছে আমার স্ত্রী। যখন তো করেনি। না, কিন্তু নিষ্ঠুরভাবে মেরেছে। বেচারা এমনিতেই পঙ্গু, শির দ্বারা বেঁকিয়ে গেছে ছেলেবেলায় পড়ে যাওয়ার পর থেকে। দেখলে মায়া হয়। মনটা বড় ভালো, প্রাণে স্নেহ, মমতা, ভালোবাসা আছে। বলতে বলতে কোমল হয়ে এলো ফার্গুসনের বিরাট কাঠামো। ফার্গুসনের লেখা গতকালের চিঠিটা পড়তে পড়তে হোমস বলল, দুজন চাকর, মাইকেল, আমার সহিস, বাড়িতেই ঘুমোই। আমার স্ত্রী, আমি, বড় ছেলে জ্যাক, বাচ্চাটা ডলরেস, আর মিসেস ম্যাশন। আর কেউ নেই। আই সি। আচ্ছা, বিয়ের সময় স্ত্রী সম্বন্ধে সব খবর নিশ্চয়ই জানা ছিল না? কয়েক সপ্তাহ আলাপের পরই বিয়ে হয়েছিল। ডলোরেস কদিন আছে ওর সঙ্গে? বেশ কয়েক বছর। তার মানে স্ত্রীর চরিত্র আপনি যা জানেন তার চাইতে বেশি জানে ডলোরেস। তা বলতে পারেন। কি যেন লিখে নিল হোমস। বলল, তদন্ত এখানে বসে হবে না, আপনার বাড়ি যেতে হবে। উঠব অবশ্যই সরাইখানায়। ফার্গুসন যেন হাফ ছেড়ে বাঁচল। দুটোই একটা ট্রেন আছে ভিক্টোরিয়ায়। তাতেই যাব। হাতে এখন একদম কাজ নেই, ওয়াটসনও আসবে। তার আগে দু একটা প্রশ্ন। ভদ্রমহিলা দুটো ছেলের ওপরেই চড়াও হয়েছেন, হ্যাঁ। কিন্তু ধরনটা দু রকমের। জ্যাককে উনি মেরেছেন একবার লাঠি দিয়ে আর একবার শুধু হাতে, অত্যন্ত নিষ্ঠুরভাবে। কেন মেরেছিলেন বলেছিলেন? না, শুধু বলেছে জ্যাককে সে মনে প্রাণে ঘৃণা করে, দু চক্ষে দেখতে পারে না। একবার না, বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। সৎমারা ওই রকমই বলে বহু ক্ষেত্রে। ঈর্ষার ব্যাপার। আপনার স্ত্রীর স্বভাবেও কি ঈর্ষার আগুন আছে? প্রচন্ড ভাবে আছে। গরমের দেশে জন্মালে যা হয় আর কি। জ্যাকের বয়স যখন 15, মাথাও নিশ্চয়ই সাফ। বিশেষ করে শারীরিক বিকৃতি থাকার ফলে আর 5টা সুস্থ ছেলের চেয়ে মগজের বুদ্ধি একটু বেশি হয়েছে বলা যেতে পারে। কেন অমন মারা হয়েছে তাকে সে কি বলেছে? বলেছে স্রেফ অকারণেই নাকি মেরেছে সব। স্নেহের সম্পর্ক নিশ্চয়ই এককালে ছিল দুজনের মধ্যে। কোনো কালেই ছিল না। কিন্তু আপনি যে বললেন ছেলেটার প্রাণে স্নেহ, মমতা, ভালোবাসা আছে। বিশ্বাস করুন, এরকম পিতৃভক্ত ছেলে আর দুটি হয় না। আমার জীবনই তার জীবন। আমার কথাই, আমার কাজে ডুবে থাকে অষ্টপ্রহর। হোমস আবার কি যেন লিখে নিল। কিছুক্ষণ চুপ করে বসে রইল। দ্বিতীয় বিয়ের আগে আপনি আর জ্যাক খুব কাছাকাছি ছিলেন, প্রাণের বন্ধু বলতে পারেন, তাই তো? খুবই। যার মনে এত স্নেহ, মমতা, ভালোবাসা, মরা মায়ের স্মৃতিও নিশ্চয়ই তার মনে খুব উজ্জ্বল। খুবই। ইন্টারেস্টিং ছেলে। আরেকটা প্রশ্ন, বাচ্চা আর জ্যাকের ওপর কি একই সময় চড়াও হতে দেখা গেছে আপনার স্ত্রীকে? প্রথমবার তাই, যেন খুন চেপে গিয়েছিল স্ত্রীর মাথায়। একই সঙ্গে দুধের বাচ্চা আর জ্যাকের ওপর ছাল বেড়েছে। দ্বিতীয়বারে মার খেয়েছে কেবল জ্যাক। বাচ্চা নিরাপদে ছিল বলেছে মিসেস ম্যাশন। তাহলে তো আরও চট পাকিয়ে গেল ব্যাপারটা। বুঝলাম না মিস্টার হোমস। ইটস টু ইউজুয়াল স্যার। এখন বুঝবেন না। থিওরির ওপর থিওরি খাড়া করে যাওয়া আমার মেথড। তার আগে মুখ খুলি না, এবং সেটাই আমার পদভ্যাস।
আপনার বন্ধু আমার সম্বন্ধে খুব বাড়িয়ে গল্প টল্প লেখে, তবে কি জানেন, আপনার এই কেস খুব একটা জটিল নয়, মীমাংসা করা যাবে। যাই হোক, বেলা দুটোয় ভিক্টোরিয়ায় দেখা পাবেন আমাদের। হ্যাভ এ গুড ডে। নভেম্বরে কুয়াশাচ্ছন্ন বিষণ্ণ সন্ধ্যায় ল্যাম্বারলি এসে পৌঁছলাম আমরা। সঙ্গের জিনিসপত্র সরাইখানায় রেখে সাসেক্সের কাদা মাটি মাখা দীর্ঘ গলিপথ বেয়ে এসে দাঁড়ালাম অতি পুরাতন নিভৃত একটা খামার বাড়ির সামনে। বিরাট বাড়ি, মাঝের অংশ অতিশয় প্রাচীন, ধারের দিক অতিশয় আধুনিক, বেজায় উঁচু টিউডর চিমনি, ছ্যাতলা পড়া হ্যামটালি ছাওয়া ছাদ দেখবার মতন। চৌকাঠ ক্ষয়ে গেছে বহু বছর ধরে বহু মানুষের আনাগোনায়। প্রথম যিনি এ বাড়ি বানিয়েছেন তার নাম লেখা রয়েছে সেকালের টালিতে। বাড়ির ভেতরে কারিকাঠগুলো ভারী ওক কাঠের, মেঝে ক্ষয়ে গর্ত গর্ত হয়ে গেছে। পোড়ো পোড়ো বাড়ির চারদিক থেকে যেন বয়স আর জড়ার গন্ধ নাকে ভেসে আসছে। মাঝের একটা প্রকাণ্ড ঘরে আমাদের নিয়ে গেল ফার্গুসন। অতিশয় মানধাতার আমলের ফায়ার প্লেসে কাঠের গুঁড়ি জ্বলছে দাউ দাউ করে। আগুনের পেছনে লোহার চাদরে লেখা সালটা 1670। বিভিন্ন সময় আর বিভিন্ন দেশের সমন্বয় ঘটেছে ঘরখানার মধ্যে। দেওয়ালের তলার দিকে কাঠের প্যানেল, সপ্তদশ শতাব্দীতে নির্মিত, কিন্তু আধুনিক জল রঙে চিত্রিত। কাঠের তক্তার অপর দিকে হলদে পলেস্তরার ওপর ঝুলছে সারি সারি দক্ষিণ আমেরিকার অস্ত্রশস্ত্র আর বাসনপত্র। ফার্গুসনের পেরুভিয়ান বউ নিশ্চয়ই বাপের বাড়ি থেকে এনে টাঙিয়ে রেখেছে দেওয়ালে। দেখেই জাগ্রত হলো হোমসের কৌতূহল। দেওয়ালের সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো প্রত্যেকটা অস্ত্র। ঘুরে দাঁড়ালো চোখের মধ্যে একরাশ চিন্তা নিয়ে। পরক্ষণেই সবিস্ময় বল, আরে আরে, এ আবার কি? এক কোণে ঝুড়ির মধ্যে শুয়েছিল একটা স্প্যানিয়েল কুকুর। এখন বেরিয়ে এলো বাইরে। খুঁড়িয়ে খুঁড়িয়ে পেছনের পা টেনে মেঝের ওপর লেজ ঝুলিয়ে অতি কষ্টে এগিয়ে এসে হাত চাটতে লাগলো ফার্গুসনের। কি হলো মিস্টার হোমস? কুকুরটা এমন দশা হলো কি করে? সেটাও একটা সমস্যা। ওষুধ ডাক্তাররাও বুঝতে পারছে না। এক রকমের পক্ষাঘাত, শিরদাঁড়া আর মেনিনজাইটিস। তবে আগের চাইতে ভালো আছে, সেরে উঠবে দুদিনে। কিরে কার্লো? কার্লো ঝুলে পড়া লেজের মধ্যে দিয়ে যেন একটা শিহরণ বয়ে গেল। তাকে নিয়েই যে আলোচনা হচ্ছে বুঝতে পেরে কিরকম যেন করুণ চোখে পর্যায়ক্রমে দেখতে লাগলো আমাদের। রোগটা কি হঠাৎ হয়েছে? রাতারাতি। কতদিন আগে? মাস চারেক আগে। খুবই আশ্চর্য, খুবই ইঙ্গিতপূর্ণ। কি বলতে চান মিস্টার হোমস? ঠিক যেরকমটি ভেবেছি দেখছি তা সবই মিলে যাচ্ছে। ভগবানের দোহাই মিস্টার হোমস, কি ভেবেছেন দয়া করে বলুন। আপনার কাছে এটা বুদ্ধির ব্যায়াম হতে পারে, কিন্তু আমার কাছে জীবন মরণের খেলা। আমার স্ত্রী ভাবি খুনি, আমার ছেলের প্রাণ যেতে বসেছে। আমার সঙ্গে অন্তত এই খেলা খেলবেন না। রাগবি 3/4 অত বড় দেহখানা থরথরিয়ে কাঁপতে লাগলো ভীষণ উত্তেজনায়। বাহু স্পর্শ করে আশ্বস্ত করে হোমস বলল, এই মুহূর্তে কিছু বলবো না, তবে সমাধানটা আপনার পক্ষে বেদনাদায়ক হবে, এইটুকু শুধু শুনে রাখুন। আপনি একটু বসুন মিস্টার হোমস, আমি স্ত্রীর খোঁজ নিয়ে আসি। ফার্গুসন বেরিয়ে যেতেই ফের দেওয়ালের সামনে গিয়ে তন্ময় হয়ে অস্ত্রশস্ত্র নিরীক্ষণ করতে লাগলো হোমস। একটু পরেই ফিরে এলো ফার্গুসন। মুখ দেখে বুঝলাম অবস্থার তিলমাত্র উন্নতি ঘটেনি। পেছন পেছন এলো ছিপছিপে লম্বা চেহারার বাদামি মুখ একটা মেয়ে। ডলরেস, মিসেস ফার্গুসনকে চা দাও। বিতৃষ্ণ জল জল চোখে মনিবের দিকে তাকিয়ে ডলোরেস বললে দক্ষিণ আমেরিকার উচ্চারণে, ওর শরীর খুব খারাপ, কিছু খাচ্ছেন না, ডাক্তার ডাকতে বলছেন। আমার বড় ভয় হচ্ছে। সপ্রশ্ন চোখে আমার দিকে ফার্গুসন তাকাতেই আমি বললাম, আমি গিয়ে দেখে আসতে পারি? ডলোরেস, মিসেস ফার্গুসন ডাক্তার ওয়াটসনকে ঢুকতে দেবেন তো? দেবেন দেবেন, জিজ্ঞেস করার দরকার নেই, আসুন আমার সঙ্গে। চলো। আবেগ কম্পিত ডলোরেসের পেছন পেছন অনেক সিঁড়ি, অনেক গলিপথ পেরিয়ে লোহার চাদর দিয়ে মজবুত করা প্রকাণ্ড একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে বুঝলাম গায়ের জোরে এই দরজা ভেঙে বউয়ের সঙ্গে দেখা করার ক্ষমতা
ফার্গুসনের হবেন। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো ডোলোরেস, পেছনে আমি। সঙ্গে সঙ্গে খিল তুলে দেওয়া হলো দরজায়। শয্যায় শুয়ে একটা মহিলা, দেখেই বুঝলাম দারুণ জ্বরে প্রায় বেহুশ। আমার পায়ের আওয়াজ পেতেই জ্বরের ঘোরে অর্ধেক উঠে সভয়ে তাকালে। বড় বড় সুন্দর দুটি চোখে অসীম আতঙ্ক ঘনিয়ে উঠল। আমাকে দেখে আশ্বস্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে ফের এলিয়ে পড়লেন বালিশে। নারী দেখলাম, জ্বর হয়েছে ঠিকই, তবে আমার মনে হলো কারণটা মানসিক নিদারুণ স্নায়বিক উত্তেজনা। দিন 2 হলো এইভাবে শুয়ে আছেন, বাঁচবেন তো? আরক্ত সুন্দর মুখ আমার দিকে ফিরিয়ে ভদ্রমহিলা বললেন, আমার স্বামী কোথায়? নিচে আপনার সঙ্গে দেখা করতে চান। দেখা করব না, কখনোই করব না। বলতে বলতে যেন প্রলাপ বকুনি আরম্ভ করে দিলেন। পিশাচ, পিশাচ, শয়তান কোথাকার! বলুন আমি কি করতে পারি? কিচ্ছু করতে পারবে না, কেউ পারবে না। সব শেষ। আমার যা খুশি আমি তাই করব, সব শেষ। ভদ্রমহিলা নিশ্চয় কোনো বিচিত্র বিভ্রান্তিতে ভুগছেন। সজ্জন বব ফার্গুসনকে নরপিশাচ বা শয়তানের ভূমিকায় কল্পনাও করতে পারলাম না। বললাম, ম্যাডাম, বুক দিয়ে আপনার স্বামী আপনাকে ভালোবাসেন। এই ঘটনায় তিনি গভীর শোক পেয়েছেন। আবার সেই জ্বালাময় চোখে আমার দিকে তাকালেন ভদ্রমহিলা। বললেন, হ্যাঁ বাসি। আমিও কি বাসি না? ভালোবাসায় ভরা তার বুক ঘা মেরে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চাইতে নিজেকে তিল তিল করে মেরে ফেলার মতো ভালো কি আমি বাসি না? আমার এই ভালোবাসার পরেও সে কিনা ওইভাবে আমার সম্পর্কে কথা বলতে পারে। বড় দুঃখ পেয়েছে, বুঝতে পারিনি। বুঝতে পারেনি ঠিকই, কিন্তু বিশ্বাস তো করা উচিত ছিল। যেসব কথা ও বলেছে, যে চোখেও তাকিয়েছে, কোনোদিন আমি তা ভুলবো না, দেখাও করব না। আপনি যান, কিছুই করতে পারবেন না আমার জন্য। শুধু একটা কথা বলবেন, আমার ছেলেকে আমি চাই, আমার দাবি আছে বলেই চাই। এছাড়া আর কোনো কথা তার সঙ্গে আমার নেই। বলে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে নিয়ে শুলেন ভদ্রমহিলা। আর একটা কথাও বললেন না। নিচের তলায় এসে বললাম সব। বিষম উৎকণ্ঠায় শুনল ফার্গুসন। বলল, ছেলেকে পাঠানো কি যায়? ওর ভেতরে এখন কোন প্রবৃত্তি মাথাচাড়া দিয়েছে কেউ তা জানে না। রক্তমাখা ঠোঁটে যেভাবে উঠে দাঁড়িয়েছিল বাচ্চার পাশ থেকে, আমি তা ভুলিনি। খোলা যায় না। মিসেস ম্যাশনের কাছে যেমন আছে, ছেলে তেমনই থাকবে। মান্ধাতার আমলের এ বাড়িতে অত্যাধুনিক বস্তু দেখলাম একটি। স্মার্ট চেহারার ফিটফাট একজন পরিচারিকা চা নিয়ে ঘরে ঢুকল। চা দিচ্ছে সবাইকে। এমন সময় আবির্ভাব ঘটল বছর 15 বয়সের হালকা নীল চক্ষু একটা কিশোরের। চুল সুন্দর আর মুখশ্রী পাণ্ডু। ফার্গুসনকে দেখেই আবেগ আর আনন্দের রোশনাই জ্বলে উঠল আশ্চর্য সুন্দর সেই চোখে। দৌড়ে এসে আদরিনী মেয়ের মতন বাপের গলা জড়িয়ে ধরে বলল সোল্লাসে, ড্যাডি, ড্যাডি, কখন এলে? অপ্রস্তুত হয়ে আস্তে আস্তে নিজেকে আলিঙ্গন মুক্ত করে নিল ফার্গুসন। সোনালি সিল্কের মতন হালকা চুলে হাত বুলোতে বুলোতে পরম স্নেহে বলল, মিস্টার হোমস আর ডাক্তার ওয়াটসনও এসেছেন। ডিটেকটিভ মিস্টার হোমস? হ্যাঁ। অন্তর্ভেদী চোখে আমাদের দেখল কিশোর। গভীর সেই চাউনির মধ্যে বিদ্বেষের ভাবটাই যেন বেশি। হোমস বলল, আপনার ছোট ছেলের সঙ্গে এবার আলাপ করা দরকার। জ্যাক, যাও মিসেস ম্যাশনকে বলো বাচ্চা নিয়ে এখানে আসতে। বেরিয়ে গেল জ্যাক। আমার সার্জিক্যাল অভিজ্ঞতায় বুঝলাম ছেলেটি কেঁপে কেঁপে হাঁটছে মেরুদণ্ডের বিকৃতির জন্য। ফিরে এলো একটু পরেই। পেছনে দীর্ঘকায় ৮-৬০ চেহারার এক স্ত্রীলোক, কোলে ভারী সুন্দর একটা শিশু, কালো চোখ, সোনালি চুল, স্যাক্সন আর ল্যাটিনের অপূর্ব সমন্বয়। ফার্গুসন কোলে নিয়ে আদর করতে লাগলো বাচ্চাকে। গভীর স্নেহ ফুটে উঠল চোখে মুখে। দেব শিশুর গলার মতন পেলক গলায় ছোট্ট একটা লাল টকটকে ক্ষতর দিকে তাকিয়ে বলল আপন মনে, এমন বাচ্চাকেও জখম করতে প্রাণ চাই। ঠিক এই সময় হোমসের ওপর চোখ পড়ায় দেখলাম বিচিত্র তন্ময়তা জাগ্রত হয়েছে তার ভাবভঙ্গিতে।
পুরনো হাতির দাঁত খুদে তৈরি করা মুখের মতন স্থির হয়ে উঠেছে মুখভাব। যে চোখ একটু আগেই ন্যস্ত ছিল বাপ বেটার ওপর, এখন তার দূর বিস্তৃত ঘরের অন্যদিকে কি যেন দেখছে অপরিসীম কৌতূহল দিয়ে। ঔৎসুকের কারণ আবিষ্কারের জন্য দৃষ্টি অনুসরণ করে মনে হলো যেন জানলার মধ্যে দিয়ে বাইরের বিষাদ মলিন কুয়াশা ভেজা বাগান দেখছে তন্ময় হয়ে। খড়খড়ি অর্ধেক নামানো, বাইরের দৃশ্য পুরো দেখা যাচ্ছে না, তবুও কিন্তু সেই আধ বন্ধ কাচের জানলার দিকেই ধ্যানস্থ চোখে তাকিয়ে আছে শার্লক হোমস। হেসে উঠল পরের মুহূর্তে। দৃষ্টি ফিরে এলো বাচ্চার ওপর। মোলায়েম ঘাড়ের ওপর ছোট্ট কুচকানো ক্ষত চিহ্নটার দিকে চেয়ে রইল নির্নিমেষে। সযত্নে পরীক্ষা করলো ডাক্তার, কথা বলল না। তারপর ফুলো ফুলো নধর মুঠো দুটো ধরে অল্প নেড়ে দিয়ে বলল, গুড বাই লিটল বয়। জীবনটাকে শুরু করলি কিন্তু বড় অদ্ভুত অভিজ্ঞতা দিয়ে। নার্স, তোমার সঙ্গে কথা আছে। মিসেস ম্যাসনকে এক পাশে ডেকে নিয়ে কিছুক্ষণ কিসব কথা বলল হোমস। শেষের কথা কটা কানে ভেসে এলো। ভয় নেই, শিগগিরই উৎকণ্ঠার অবসান ঘটবে তোমার। বাচ্চা নিয়ে বেরিয়ে গেল স্বল্প ঝাঁঝালো প্রকৃতির নার্স। ফিরে এসে হোমস বলল, মিসেস ম্যাসনকে আপনার কিরকম মনে হয়? মনটা ভালো, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ছেলেটাকে প্রাণ দিয়ে ভালোবাসে। জ্যাক কি বলে? পছন্দ হয় মিসেস ম্যাসনকে? মুখ কালো হয়ে গেল জ্যাকে, মাথা নাড়ল। অর্থাৎ পছন্দ নয় কাঠখোট্টা চেহারার মিসেস ম্যাসনকে। আদর করে বড় ছেলেকে কাছে টেনে নিয়ে ফার্গুসন বলল, জ্যাকের পছন্দ অপছন্দ বড় ঝুলছেরা। কপাল ভালো, ওর পছন্দসই মানুষদের মধ্যে আমিও একজন। বাবার বুকে মুখ গুজল জ্যাক। স্নেহ ভরে নিজেকে ছাড়িয়ে নিল ফার্গুসন। বলল, যা পালা। দৌড়ে ঘরের বাইরে চলে গেল জ্যাক। পেছন থেকে গভীর স্নেহে চেয়ে রইল ফার্গুসন। চোখের আড়াল হতেই হোমসকে বলল, আপনাকে এই টানাপোড়েনের মধ্যে টেনে এনে কি ভুল করলাম? এত সূক্ষ্ম আর জটিল সমস্যায় আমাদের সহানুভূতি জানানো ছাড়া আর কি কিছু করতে পারবেন? সূক্ষ্ম তো বটেই, তবে জটিল নয়। ধাপে ধাপে বুদ্ধির বিশ্লেষণ বেশ সমাধানে পৌঁছে গেছি। বেকার স্ট্রিট থেকে বেরোনোর আগে এসেছি কেবল নিজের চোখে দেখে বাজিয়ে নেবার জন্যে। বলি একা কপালে হাত বুলিয়ে ভাঙা গলায় ফার্গুসন বলল, তাহলে আর আমাকে উদ্বেগের মধ্যে রাখছেন কেন মিস্টার হোমস? খুলে বলার আগে আমি ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে চাই। ওয়াটসন, উনি কি পারবেন দেখা করতে? তবে চলো, জট পরিষ্কার তার সামনেই হোক। অসম্ভব, আমার মুখ দেখবে না ও। দেখবেন দেখবেন, নিশ্চয়ই দেখবেন। বলতে বলতে এক টুকরো কাগজে খসখস করে কি যেন লিখে আমার হাতে দিয়ে হোমস বলল, ওয়াটসন, তুমি তো ভদ্রমহিলার সঙ্গে দেখা করার অধিকার পেয়েছো। এই চিরকুটটা পৌঁছে দেবে? ওপরে গিয়ে দরজায় নক করতেই পাল্লা ফাঁক করলো ডোলোরেস। বাড়িয়ে দিলাম চিরকুটটা। একটু পরেই ভেতর থেকে ভেসে এলো বিস্ময় আর হর্ষ ভরা চিৎকার। ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে ডোলোরেস বলল, দেখা করবেন। ডেকে নিয়ে এলাম হোমস আর ফার্গুসনকে। ঘরে ঢুকেই শয্যায় উঠে বসা বউয়ের দিকে এগোতে গিয়েছিল ফার্গুসন, কিন্তু হাত তুলে ভদ্রমহিলা নিরস্ত্র করতেই ধপ করে বসে পড়ল আর্ম চেয়ারে। অভিবাদন সেরে নিয়ে হোমস বসল পাশের চেয়ারে। ফ্যালফ্যাল করে বিষম বিস্ময় হোমসের দিকে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। হোমস বলল, সবচেয়ে চটপট অপারেশনই সবচেয়ে কম ব্যথা দেয়। তাই ছোট্ট করে বলি, মিস্টার ফার্গুসন, আপনার স্ত্রী রীতিমতো সাধ্যী, অত্যন্ত প্রেমময়ী এবং তার সঙ্গে খুবই জঘন্য ব্যবহার করা হয়েছে। প্রমাণ করুন মশাই, আজীবন দাসখত লিখে দেব আপনাকে। প্রমাণ তো করবই, কিন্তু আপনাকে আহত করে। পরোয়া করি না, আমার স্ত্রী অপরাধিনী নন যদি প্রমাণ করতে পারেন সব আঘাত সয়ে যাব। বেশ, তাহলে শুনুন। বেকার স্ট্রিটের ঘরে বসে যখন রক্তপায় পিশাচের কাহিনী বলেছিলেন, আমি একদম বিশ্বাস করিনি। ওসব গালগপ্পই মানায়। অথচ আপনি স্পষ্ট দেখেছিলেন বাচ্চার খাটের পাশ থেকে রক্ত মাখা ঠোঁটে উঠে দাঁড়াচ্ছেন আপনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ক্ষতচিহ্ন থেকে রক্ত পান করা ছাড়াও অন্য কারণে রক্ত টেনে নেওয়া যায়, এই ধারণাটা আপনার মাথায় এলো না কেন বলতে পারেন?
বিষ টেনে বার করার জন্যে ইংলিশ ইতিহাসের এক রানী ক্ষত মুখে মুখ দিয়ে রক্ত শুষে বার করেননি? দক্ষিণ আমেরিকার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে বাড়িময়, দেয়ালে ঝোলানো অস্ত্রশস্ত্র দেখেই মন টেনেছিল ওই কারণে। অন্য কোনো বিষও হতে পারত, কিন্তু আমার সহজাত প্রবৃত্তি মন থেকে বলে উঠল বিষ এসেছে ওদের মধ্যেই কোনো একটা থেকে। পাখি মারা পুচকে ধনুকটার পাশে ছোট্ট কিন্তু শূন্য তৃণটা দেখেই বুঝলাম যা ভেবেছি তাই। তীর নেই, তার মানে কুরারি বা ওই জাতীয় কোনো মারাত্মক শিকড়ের রসে তীরখানা ডুবিয়ে নিয়ে যদি বাচ্চাটাকে খোঁচা মারা হয়, সে বিষ মুখ দিয়ে টেনে সঙ্গে সঙ্গে বার করে না দিলে প্রাণে বাঁচানো যাবে না কিছুতেই। তারপর ধরুন স্প্যানিয়েল কুকুরটার রাতারাতি রোগ হওয়াটা, আগে অবশ্য কুকুরের কথা মাথায় আসেনি, দেখা মাত্র বুঝলাম ব্যাপারটা কি। তীরের খোঁচায় কাজ কীরকম হয় দেখার জন্য মহড়া দেওয়া দরকার। কুত্তা বেচারার ওপর সেই এক্সপেরিমেন্ট করা হয়েছিল। দেখা গেল বিষের ক্ষমতা মোটেই নষ্ট হয়নি। আপনার স্ত্রী সচক্ষে দেখেছেন আপনার বড় ছেলে তার ছোট ভাইকে তীর দিয়ে খুঁচিয়ে পালাচ্ছে, মেরেছেন সেই কারণে। কাহাতক আর সহ্য করা যায়, মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বিষ টেনে বার করে দিয়েছেন, কিন্তু আপনাকে জ্যাকের কুকীর্তি বলেননি, পাছে আপনার মন ভেঙে যায়। ভালোবাসা কতখানি গভীর হলে এতখানি গোপনতা সম্ভব কল্পনা করতে পারেন? জ্যাকি, একটু আগেই তো দেখলাম ছোট ছেলেকে আপনার আদর করা দেখে নৃশংস ঘৃণা আর পাশবিক হিংসা ফুটে উঠেছে আপনার আদরের বড় ছেলের চোখে মুখে। দেখলাম জানলার শাসিতে জ্যাকের হিংসায় কালো ঘৃণার নিষ্ঠুর মুখের প্রতিবিম্ব দেখে আমি অবাক হয়ে গেছি। এরকম জিজ্ঞাসা কোনোদিন কারো মুখে এভাবে ফুটে উঠতে কখনো আমি দেখি। জ্যাকি, সহ্য করুন মিস্টার ফার্গুসন, সহ্য আপনাকে করতেই হবে। ভালোবাসা বিকৃত চেহারা নিলে এই পথেই চলে। সে ভালোবাসা নিজের মায়ের স্মৃতিকে, ভালোবাসা আপনাকে, সে জানে নিজের শরীরের দুর্বলতা কোথায়। ঠিক তার বিপরীত আপনার ছোট ছেলে, ফুটফুটে সুন্দর যেন এক দেব শিশু, ঈর্ষার বিষে তাই অমানুষ হয়ে গেছে জ্যাকের মতো ছেলেও। গড, এই যে বিশ্বাস করাও যায় না। ম্যাডাম, আমি কি মিথ্যে বলছি? এতক্ষণ বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন ভদ্রমহিলা, এবারে মুখ ফেরালেন স্বামীর দিকে। এ কথা কি তোমাকে বলা যায় বব? আমি চেয়েছিলাম আমি নয় আর কেউ তোমাকে এইসব কথা বলুক। এই ভদ্রলোকের সেই ক্ষমতা আছে, অলৌকিক ক্ষমতা। চিরকুটে লিখে পাঠালেন, সব জানেন, সমস্তটাই। আমার প্রেসক্রিপশন যদি শোনেন তো জ্যাককে বছর খানেক সাগরে হাওয়া খাইয়ে আনো। মিসেস ফার্গুসন, একটা ব্যাপার এখনো ধোঁয়াটে রয়ে গেল আমার কাছে। বাচ্চাটাকে এই দুদিন ছেড়েছিলেন কোন সাহসে? মিসেস ম্যাশন সব জানেন, আমি বলেছি। কারেক্ট কারেক্ট, আমিও তাই আজ করেছিলাম। ফার্গুসন দু হাত বাড়িয়ে কাঁপতে কাঁপতে বিছানার ধারে এসে দাঁড়িয়েছে দেখে ফিস ফিস করে হোমস বলল, ওহে ওয়াটসন, চলো এবার পালাই। ডলোরেসের এক হাত তুমি ধরো আর একটা হাত আমি ধরছি। তিনজনে বাইরে আসতেই দরজা বন্ধ করে দিয়ে বলল, বাকিটা নিজেদের মধ্যেই মিটিয়ে নিক। কি বলো মাই ডিয়ার ওয়াটসন? যে চিঠি পাওয়ার পর কেসের সূত্রপাত, হোমস তার জবাব দিল এইভাবে। আপনার 19 তারিখের চিঠির জবাবে জানাচ্ছি আপনাদের মক্কেল মিলিং লেনের চায়ের দালাল ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসনের সমস্যার একটা সন্তোষজনক সমাধান আমি করেছি। আপনার সুপারিশের জন্য ধন্যবাদ। আপনার বিশ্বস্ত শার্লক হোমস। এতক্ষণ আপনারা শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ সাসেক্স ভ্যাম্পায়ার। আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আবার দেখা হবে আমাদের নতুন গল্প তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন নিয়ে আপনাদের সাথে। সেই সময় পর্যন্ত বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।